নমস্কার বন্ধুরা, এসআইটিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণী তৃতীয় ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 70 নম্বরের, সময় থাকবে 2 ঘন্টা 35 মিনিট মতো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো 1 নম্বর টপিকে কি বলছে দেখে নাও। বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কয়টি? 15টি। 1 নম্বরে কি বলছে? বলছে রেগুলেটিং অ্যাক্ট আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1773 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন হলো ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হলো 1853 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্নে কি বলছে? 3 নম্বর প্রশ্ন বলছে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? উত্তর হলো উইলিয়াম জোন্স। 4 নম্বর প্রশ্ন হলো ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল কোথায়? উত্তর হলো ঋষরায়। 5 নম্বর প্রশ্ন হলো বাংলা ভাগের উদ্যোগ গ্রহণ করেছিলেন কে? উত্তর হলো লর্ড কার্জন। 6 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। 6 নম্বর প্রশ্ন বলছে যে মর্লিমিন্টো সংস্কার আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হলো 1909 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন হলো সীমান্ত গান্ধী বলা হয় কাকে? উত্তর হলো আব্দুল গফফর খানকে। 8 নম্বর প্রশ্ন হলো রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন কত খ্রিস্টাব্দে? উত্তর হলো 1942 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। 9 নম্বর প্রশ্ন বলছে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা এটি রচনা করেছেন কে? উত্তর হলো মোহাম্মদ ইকবাল। চলো পরবর্তী প্রশ্নে কি বলছে দেখে নাও। 10 নম্বর প্রশ্নে কি বলছে? 10 নম্বর প্রশ্ন বলছে যে ভারত বিভাজন মানচিত্র তৈরি করেন কে? উত্তর হলো স্যার রেডক্লিফ। তারপরে 11 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। বলছে বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন কে? উত্তর হলো A.K. ফজলুল হক। 12 নম্বর প্রশ্ন হলো সংবিধানের আত্মা বলা হয় কাকে? উত্তর হলো প্রস্তাবনাকে। 13 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। 13 নম্বর প্রশ্ন বলছে খালিফা বলা হতো ড্যাশের গুলতানকে? উত্তর হলো তুরস্কে। 14 নম্বর প্রশ্ন বলছে ভারতের সংবিধান কার্যকারী হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হলো 1950 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন হলো যে সিঙ্গুরের জমি পুনর্বাসন ও উন্নয়ন বিল পশ্চিমবঙ্গের বিধানসভায় পাশ হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হলো 2011 খ্রিস্টাব্দে। পরবর্তী টপিকে কি বলছে কেন? বলছে নির্দেশ মতো নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। কয়টি? 13টি। প্রথমে দেখো কি বলছে, একের পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। 1 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? উত্তর হলো ভারতের ভাইস প্রেসিডেন্ট হলেন রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান, যিনি এর অধিবেশনে সভাপতিত্ব করেন। 2 নম্বর প্রশ্ন হলো বেটিং শব্দের অর্থ কি? উত্তর হলো বেটিং শব্দের অর্থ হলো বাজি ধরা বা পণ রাখা। 3 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে বঙ্গলক্ষ্মী কটন মিলস কবে চালু হয়? উত্তর হলো বঙ্গলক্ষ্মী কটন মিলস 1906 সালে দেশের বিশিষ্ট বাঙালি শিল্পপতি আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন। 4 নম্বর প্রশ্ন হলো কত খ্রিস্টাব্দে তুরস্কের খালিফা পদে অবসান ঘটে? উত্তর হলো 1924 সালে 3 মার্চ তুরস্কের খালিফা পদের অবসান ঘটে। 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখুন। বলছে কারা আলী ভ্রাতৃদ্বয় নামে পরিচয় ছিল? উত্তর হলো আলী ভ্রাতৃদ্বয় নামে মৌলানা মোহাম্মদ আলী ও মৌলানা সৈকত আলীকে বোঝানো হয়। 6 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে কার নেতৃত্বে মেদিনীপুরের তমলুক মহকুমায় তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়? উত্তর হলো 1942 সালের 17 ডিসেম্বর মেদিনীপুরে তমলুক মহকুমায় সতীশচন্দ্র সামন্ত এর নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল। 7 নম্বর প্রশ্নে কি বলছে দেখুন। 7 নম্বর প্রশ্ন বলছে যে আদমশুমারি কি? উত্তর কি বলছে? বলছে আদমশুমারি হলো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী জনসংখ্যা, বাড়ি ঘর ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আনুষ্ঠানিক গণনা ও তথ্য সংগ্রহের প্রক্রিয়া। দ্বিতীয় টপিকে কি বলছে? বলছে সত্য না মিথ্যা সেটা লিখো। চলো 1 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে জেলা পরিষদে সভাপতিত্ব করেন জেলা শাসক? উত্তর এটা কি হবে? ভুল। 2 নম্বর হলো মতিলাল নেহেরু ছিলেন একজন স্বরাজ্যপন্থী নেতা? উত্তর হলো ঠিক। 3 নম্বর হলো 1928 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে গান্ধীর সঙ্গে সুভাষের সংঘর্ষ হয়? উত্তর হলো ঠিক। 4 নম্বর হলো 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ করা হয়? উত্তর হলো এটি ভুল। 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ করা হয়। 3 নম্বর টপিকে কি বলছে দেখে নাও। 3 নম্বর টপিকে বলছে যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো কয়টি? 10টি। এক একটি প্রশ্নের মান কত করে আছে? 2 করে। এক একটি প্রশ্নের মান 2 করে আছে। চলো 1 নম্বর প্রশ্ন কি বলছে? আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাকে একটা লাইক করে দিও। চলো দেখো
1 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কবে কোথায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়? উত্তর হলো ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে কলকাতায় প্রতিষ্ঠা হয়। 2 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে বাগিচা শিল্প ভারতের কোথায় কোথায় দেখা যায়? উত্তরে কি বলছে দেখে নাও। উত্তর বলছে যে ভারতের বিভিন্ন অঞ্চলে বাগিচা শিল্প দেখা যায়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো আসাম, পশ্চিমবঙ্গ, বিশেষ করে উত্তরবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালা। এই রাজ্যগুলিতে চা, কফি, মশলা, ফল ও সবজি এবং অন্যান্য বাণিজ্যিক শস্যের বাগান রয়েছে। 3 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে ওয়ারেন হেস্টিং ও লর্ড কর্নওয়ালিসের আমলে বিচার ব্যবস্থার পার্থক্য লেখো। উত্তর কি বলছে, বলছে ওয়ারেন হেস্টিং ও লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার মূল পার্থক্য হল হেস্টিং বিচার বিভাগকে রাজস্ব ব্যবস্থার সাথে একত্রিত রেখেছিলেন, যেখানে জমিদারদের বিচারিক ক্ষমতা ছিল এবং জেলা স্তরে বিচার ব্যবস্থাও ছিল। অন্য ভাগ্যে প্রশাসন থেকে পৃথক করে একটি সুসংহত ও উন্নত বিচার ব্যবস্থা প্রবর্তন করেন, যেখানে দেওয়ানি ও ফৌজদারি আদালত প্রতিষ্ঠা ও জেলা ও প্রদেশের আদালত স্থাপন এবং সার্কিট কোর্টের মতো উচ্চতর আপিল আদালত স্থাপন করা হয়। 4 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে 3 দিনের তামাশা কাকে বলে? উত্তর কি বলছে, বলছে প্রতি বছর জাতীয় কংগ্রেসের অধিবেশন হতো 3 দিন যাবৎ। এই 3 দিনের অধিবেশনকে অনেকে ব্যঙ্গ করে বলেন 3 দিনের তামাশা। 5 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে কে কবে ন্যাটাফিয়ন নিয়ন্ত্রণ আইন জারি করেন? উত্তর কি বলছে, বলছে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড নর্থব্রু 1876 সালে ন্যাটাফিয়ন নিয়ন্ত্রণ আইন জারি করেন। এই আইনটি মূলত ব্রিটিশ বিরোধী ও দেশপ্রেমীমূলক নাটক মঞ্চায়ন নিষিদ্ধ করার জন্য আনা হয়েছিল। 6 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। 6 নম্বর প্রশ্ন বলছে যে কবে কোথায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করা হয়? উত্তর কি বলছে, বলছে এশিয়াটিক সোসাইটি 1784 সালে 15 জানুয়ারি কলকাতায় স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন। এটি প্রতিষ্ঠা হয়েছিল প্রাচ্য বিষয়ক গবেষণা ও চর্চার জন্য। 7 নম্বর প্রশ্ন কি বলছে, উডের প্রতিবেদনের মূল কথা কি ছিল? উত্তর কি বলছে, বলছে উডের প্রতিবেদনের মূল লক্ষ্য ছিল ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কার করা এবং প্রাকৃতিক ও যুক্তিসঙ্গত শিক্ষার উপর জোর দেওয়া। তিনি ব্রিটিশদের শাসন ব্যবস্থা পর্যালোচনা করে দেখান যে শিক্ষা শুধুমাত্র ভাষা ও বিষয়ের উপর নির্ভরশীল থাকলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়, প্রতিবেদনে বলা হয়েছিল। 1 নম্বরে কি বলছে, বলছে সাধারণত মানুষের শিক্ষার প্রসার। শুধু শিক্ষা ইংরেজি শেখার জন্য নয়, সাধারণত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। 2 হলো স্থানীয় ভাষার শিক্ষা। শিক্ষার মাধ্যম হিসেবে স্থানীয় ভাষার ব্যবহার গুরুত্বপূর্ণ। 3 নম্বর হলো প্রাকৃতিক ও যৌক্তিক শিক্ষা। শিক্ষার্থীর চিন্তাশক্তি, ব্যবহারিক শিক্ষা ও নৈতিক বিকাশে গুরুত্ব দেওয়া। 8 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। 8 নম্বর প্রশ্ন বলছে গান্ধীর আরোইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এর আর এক নাম কি? উত্তরে কি বলছে, বলছে গান্ধীর আরোইন চুক্তি 1931 সালে 5ই মার্চ স্বাক্ষরিত হয়েছিল এবং এটি দিল্লি চুক্তি নামে পরিচিত। 9 নম্বর প্রশ্নে কি বলছে, 9 নম্বর প্রশ্ন বলছে যে কাদের ও কেন লাল কুর্তা বাহিনী বলা হয়? উত্তর কি বলছে, ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে খান আব্দুল গাফফার খানের নেতৃত্বে আইন অমান্য আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল। গান্ধীবাদী এই নেতা সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন। তার নেতৃত্ব যে দল গড়ে উঠেছিল তার নাম ছিল খুদাই খিদমতগার দলের সদস্যরা লাল রঙের কুর্তা পরতেন বলে এই দল লাল কুর্তা বাহিনী নামে পরিচিত ছিলেন। 10 নম্বর প্রশ্ন কি বলছে দেখুন। 10 নম্বর প্রশ্ন বলছে যে রানী ঝাঁসি বাহিনীতে নেতৃত্ব দেন কে? ভারত ছাড়ো আন্দোলন কবে হয়? উত্তর হলো রানী লক্ষ্মীবাইয়ের নামে তৈরি ঝাঁসি রেজিমেন্ট রানী নামক মহিলা বাহিনীদের নেতৃত্ব দেন সুভাষচন্দ্র বসু। ভারত ছাড়ো আন্দোলন হয় 1942 সালে 8ই আগস্ট শুরু হয়েছিল। 11 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। 11 নম্বর প্রশ্ন বলছে লাহোর ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? ইনকলাব জিন্দাবাদ কথাটির অর্থ কি? উত্তর কি বলছে, বলছে লাহোর ষড়যন্ত্র মামলা 1929 সালে জুন মাসে শুরু হয়। অন্যদিকে ইনকলাব জিন্দাবাদ এর অর্থ হলো বিপ্লব দীর্ঘজীবী হোক। এই কথাটিকে ভগৎ সিং ও তার অনুগামীরা জনপ্রিয় করেন। 12 নম্বর প্রশ্নে কি বলছে, কবে কোথায় মোহামেডান এডুকেশন কনফারেন্স এর অধিবেশন বসে? উত্তরে কি বলছে, বলছে 1906 খ্রিস্টাব্দে ঢাকায় মোহামেডান এডুকেশন কনফারেন্স এর অধিবেশন হয়। 13 নম্বর প্রশ্ন বলছে যে কবে কার উদ্যোগে ভারতে পৌর শাসন ব্যবস্থা তৈরি হয়? উত্তর হলো
1882 খ্রিস্টাব্দে লর্ড রিপনের সময় ভারতে পৌর শাসন ব্যবস্থা চালু হয়। 14 নম্বর প্রশ্ন হলো, রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হয়? এবং হিন্দু স্বরাজ 1909 লেখককে? উত্তর হলো, রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে গেলে ন্যূনতম 35 বছর বয়স হতে হবে। এবং হিন্দু স্বরাজ 1909 লেখক ছিলেন মহাত্মা গান্ধী। 15 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। 15 নম্বর প্রশ্ন বলছে যে পৌরসভা নির্বাচিত সদস্যদের কি বলে? ভারতীয় সংবিধানের প্রধান রূপকারকে? উত্তর হলো, পৌরসভা নির্বাচন সদস্যের কাউন্সিলর বলা হয়। ভারতীয় সংবিধানের রূপকার হলো ডক্টর বি.আর. আম্বেদকর। 16 নম্বর প্রশ্নে কি বলছে দেখুন। 16 নম্বর প্রশ্ন বলছে, কে কবে বিধবা আইন পাশ করেন? উত্তর হলো 1856 সালে 26শে জুলাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একান্তিক প্রচেষ্টায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি এই বিধবা বিবাহ আইনের খসড়া প্রস্তুত করেন। এবং কিছু গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্নপত্র তোমাদের জন্য দেওয়া হলো। যারা ভিডিওটা এখন অবধি দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। চলো সাজেশন প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হলো, ভারতের সংবিধানের সাধারণতন্ত্র শব্দটি তাৎপর্য কি? 2 নম্বর প্রশ্ন হলো, ক্যাবিনেট মিশন মন্ত্রী মিশন কেন গঠিত হয় এবং এর সদস্য কারা ছিলেন? 3 নম্বর প্রশ্ন হলো, স্বদেশী আন্দোলনের ব্যর্থতার কারণগুলি কি ছিল? 4 নম্বর প্রশ্ন হলো, কে কিভাবে কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন? 5 নম্বর প্রশ্ন হলো, ফারুকশিয়রের ফরমান সম্পর্কে টিকা লেখো। এবং কিছু 5 নম্বরের সাজেশন প্রশ্ন তোমাদের সামনে তুলে দেওয়া হলো। অবশ্যই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে এবং প্র্যাকটিস করে যাবে। চলো 1 নম্বর প্রশ্ন কি হলো, বলছে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো, 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো, ভারতের সংবিধানে উল্লিখিত 6টি মৌলিক কর্তব্য উল্লেখ করো। এবং 4 নম্বর প্রশ্নে কি বলছে? 4 নম্বর প্রশ্ন বলছে, লর্ড কার্জনের বাংলা ভাগের উদ্দেশ্য কি ছিল? বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কি প্রভাব পড়েছিল? 5 নম্বর প্রশ্ন হলো, মুসলিম লীগে লাহোর অধিবেশনের গুরুত্ব লেখো। 6 নম্বর প্রশ্ন হলো, কৃষকদের অধিকার রক্ষায় তেভাগা ও তেলেঙ্গানা আন্দোলনের বিবরণ দাও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও, প্রত্যেকের প্রশ্নের উত্তর আমি করে দেবো। আর ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।